আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রয়েছে আমার হৃদয়স্থল থেকে অফুরন্ত ভালোবাসা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ১ ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। না হলে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু উনি নিজে বদলাতে হবে। কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল সাহেব, এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু একই কথা বলছেন। কেন এই ঘোষণা? সেটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে গত ২ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা শিবির বলেন, জামায়াতে ইসলাম বলেন, অন্য অন্য লোক বা বিপিনুল বলেন, সবাই কিন্তু একটা বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে মাধ্যমে তারা একটা জাতীয় সরকারের আভাস দেন। জাতীয় সরকার উদ্দেশ্যে তারা বাংলাদেশের ইন্ডিয়ার মতো, ভারতের মতো দেশকে দমনের জন্য এবং তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য জাতীয় একটি সরকার একান্তই জরুরি। বাংলাদেশের বেশ ভালো কথা, কিন্তু আপনারা জানেন না এই জাতীয় সরকারের মধ্যে কে আছে কে নাই। আজ আমি আপনাদের সাথে এই প্রসঙ্গে নিয়ে কথা বলবো, কিংবা মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের প্রতি কেন এত ক্ষিপ্ত হলেন, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, তারা যে জাতীয় সরকার গঠন নামে যে আহ্বান জানিয়েছে, সেই ঘোষণা দিছে, এটার ভিতরে আগে বলি কে আছে আর কে নাই, কে থাকছে কে থাকছে না। নাম্বার 1, আওয়ামী লীগ থাকছে না। নাম্বার 2, বিএনপিও থাকছে না। তাহলে থাকছে কে এই জাতীয় সরকারের গঠনে? জামায়াত ইসলাম, ছাত্র শিবির, সমন্বয়কের দল এবং বিপিনুল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বড় 2টা দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। এই 2টা দল যদি এই জাতীয় সরকার হিসাবে যদি না থাকে, তা দেশটা কে চালাইব? আপনি আর আমি? জীবনেও না। দেশ এভাবে কোনোদিনও চলবে না। কাদেরকে রাখছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি। যেমন জামায়াতে ইসলাম, ছাত্র শিবির, সমন্বয়কের দল এবং বিপিনুল, তারা তো সেদিনকার পোলাপান। যাই হোক, আসলে কি এইগুলা তারা ভাবা যায়? বাংলাদেশের যে 2টা দল সবচেয়ে বড়, সেই 2টা দল বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশকে স্বাধীন করছে, অথচ সেই 2টা দলকেই কিন্তু তারা বাদ দিল। বাংলাদেশের মানুষ কি এই জাতির দলকে মেনে নিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এই জাতির দল মেনে নেবেন যেখানে আওয়ামী লীগ 40% মানুষ নাই? মনে হচ্ছে আওয়ামী লীগ নাই, বিএনপিও নাই। এই 2 দল বাদে বাংলাদেশে নতুন একটি জাতীয় সরকার গঠন করা দুঃসাহস তারা দেখাইতে পারে, সেটা আমরা মানতে পারি না। সেটা একবার চিন্তা করে দেখেন। আমি কিন্তু চিন্তা করে অবাক হয়ে গেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যা শুরু করছে, এক কথায় তিনি সবাইকে একই কথা বলতেছে, সেটা হচ্ছে তারা সমন্বয়কদের জন্য তাদের চেয়ারে বসেছে এবং সমন্বয়কটা যা বলবে তিনি তাই করবে। সমন্বয়ক ছাড়া তিনি কারো মুখ চিনে না, কোনো দলও তিনি চিনে না। সুপ্রিয় দর্শক, এই ঘোষণাটা কেন নিয়েছে একবার ভাবছেন? কারণ তার পিছনের সব কিছু কিন্তু মাফ করে দেওয়া হয়েছে সমন্বয়কের কারণে, সেই জন্য উনি সমন্বয়কের কথায় উঠবস করতেছে। যাই হোক, আরও বলেন সমন্বয়ক দেশ ছাড়া কোনো দল তিনি আরও বলেন যে সমন্বয়ক দেশ ছাড়া তিনি কাউকে চিনেন না এবং সমন্বয়ক দেশ ছাড়া তিনি কোনো দলকেই চিনে না। এমনকি সমন্বয়কদের কথায় তিনি উঠবস করবেন, এগুলা তিনি বলছে। বাংলাদেশের অবস্থা খুবই খুবই নাজুক। এর ভিতরে ডক্টর ইউনূস যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে কি বাংলাদেশের কি গৃহযুদ্ধ লাগবে না? একই তো ভারত আমাদের উপরে যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে,
তার উপরে যদি বাংলাদেশের ডক্টর ইউনূস আরও বাংলাদেশটারে 12টা বাজিয়ে দেয়, তাহলে আপনারা কি মনে হয় বাংলাদেশটা কি শেষ হয়ে যাবে নাকি যাবে না? আমার প্রশ্ন আপনাদের কাছে শুধু এটা না, 1971 সালে কথা কি আপনাদের মাথায় আছে? যেখানে আমাদের লাখ লাখ মায়েদের সব কিছু লুটে নিয়েছিল পাকিস্তানিরা, এবং সেই পাকিস্তানি লোকের সাথে কিন্তু এখন বর্তমানে ডক্টর ইউনূস সাহেব হাতে হাত মিলাইছে। যাই হোক, এটাও কোনো কথা না, কারণ আমরা মুসলিম, আমরা একে অপরের ভাই বোন। কিন্তু এই পাকিস্তানিরা এখনও কিন্তু বলে যে 1971 সালের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান নাকি তার জন্য দায়ী। কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেটার জন্য কিন্তু বাংলাদেশ কোনোদিনও এ পর্যন্ত বলা হয়েছে শুনি নাই যে বাংলাদেশের কাছে তারা সরি বলছে। তারা কিন্তু এখনও বলে আসতেছে যে এটার জন্য দায়ভার নাকি বাংলাদেশই ছিল। তো সুপ্রিয় দর্শক, এই কাজকর্মগুলো যে করতেছে, এগুলোর জন্য কি বাংলাদেশ ভালো?